আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান। এরপর জানিয়ে দিব পাকিস্তানের তোপের মুখে ভারত। এদিকে বাংলাদেশ ও ভারত সীমান্ত সম্মেলন শুরু সোমবার, গুরুত্ব পাবে যেসব বিষয়। এরপর জানিয়ে দিব চেরনোবিল পারমাণবিক চুল্লিতে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ। আরও জানিয়ে দিব 4 লক্ষের 3টি ব্যর্থ গাজা যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয়। সর্বশেষ জানিয়ে দিব হামাসের হুঁশিয়ারির পর 8 শতাধিক ত্রাণের ট্রাক ছাড়তে বাধ্য হল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান। নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিজের ব্যর্থতা স্বীকার করেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে এক বৈঠকে আইডিএফ প্রধান 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার আগে তাদের সতর্কতার সাথে গুরুত্ব সহকারে আচরণ না করার জন্য এবং তাদের দীর্ঘ বন্দিদশার জন্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 4 জিম্মি সেনার কাছে ক্ষমা চেয়েছেন। টাইমস অব ইসরায়েলি জানিয়েছে, হারজি আগামবার্গার, লিরি আলবাগ, নামালেভি এবং কারিনা অরিয়েভের সাথে দেখা করেন। তারা প্রায় 15 মাস পর হামাসের বন্দিদশা থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন। বৈঠকের আইডিএফ প্রধানের একটি মন্তব্য ফাঁস হয়েছে। এতে তিনি সেনাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের গুরুত্ব না দেওয়া ভুল ছিল। তোমরা অসাধারণ সৈনিক ছিলে। বন্দিদশায় তোমাদের যা অভিজ্ঞতা হয়েছিল তার জন্য আমি ক্ষমা চাইছি। এর আগে গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ইসরায়েলে হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের চ্যানেল 12-এ হালেভির সিদ্ধান্তের কথা জানিয়ে এ খবর প্রকাশ করে। পাকিস্তানের তোপের মুখে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে, তাদের মাটি ব্যবহার করে যাতে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না পারে, পাকিস্তানকেই তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে পাকিস্তানের উল্লেখ করাতেই অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির বিদেশ বিষয়ক মুখপাত্র শাফকাত আলী খান। তিনি গতকাল শুক্রবার জানান, এই ধরনের বিষয়ে পাকিস্তানের উল্লেখে তিনি বিস্মিত। পাকিস্তান যে আত্মত্যাগ করেছে তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। শাফকাতের দাবি, মোদি ট্রাম্পের বিবৃতি একতরফা এবং বিভ্রান্তিকর। এ ধরনের মন্তব্য কূটনৈতিক নিয়মের পরিপন্থী বলেও দাবি করেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদদ দেয়ার অভিযোগ নিয়মিতই এনে থাকে ভারত। ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পর এ বিষয়ে যৌথ বিবৃতি দেয়া হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শুরু সোমবার, গুরুত্ব পাবে যেসব বিষয়। বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যকার সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। সোমবার 17 ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া এ সম্মেলনে সীমান্তে ভারত কর্তৃক বেড়া নির্মাণ এবং সম্প্রতি বিএসএফ ও বেসামরিকদের ওপর হামলার মতো বিষয় গুরুত্ব পাবে। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে এসব কথা বলেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সদর দপ্তরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 55তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দুপক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের
নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। চেরনোবিল পারমাণবিক চুল্লিতে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ। চেরনোবিল পারমাণবিক চুল্লির ক্ষতিগ্রস্ত অংশের বিকিরণ প্রতিরক্ষা স্তরে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার ফলে সেখানে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার বিবিসি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাস্থল হিসেবে পরিচালিত চেরনোবিল সেখানে হামলার পর শুক্রবার সকালে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানিয়েছে, চেরনোবিলের ভেতরে ও বাইরে বিকিরণ মাত্রা স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। রাশিয়া অবশ্য চেরনোবিলে হামলার অভিযোগ অস্বীকার করেছে। মস্কোর দাবি, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় না এবং এই ধরনের যে কোনো দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, বিস্ফোরণের পরপরই অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সংস্থাটি উচ্চ সতর্কতা বজায় রেখেছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, এ ধরনের পরিস্থিতিতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। 4 লক্ষের 3টি ব্যর্থ। গাজা যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয়। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক পদস্থ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিওরা এইল্যান্ড গাজা উপত্যকায় ইসরায়েলের 16 মাসব্যাপী যুদ্ধকে তেল আবিবের জন্য নিশ্চিত পরাজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি ওয়াইনেটে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, ইসরায়েল অবরুদ্ধ এই ফিলিস্তিনি উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরায়েল তার ঘোষিত 4 লক্ষ্যের মধ্যে 3.5টি অর্জন করতে ব্যর্থ হয়েছে। আমরা হামাসকে ধ্বংস করতে পারিনি। গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে পারিনি। আমরা গাজা সীমান্ত সংলগ্ন ইসরায়েলি নাগরিকদেরকে তাদের ঘরবাড়িতে ফেরাতে পারিনি এবং পণবন্দীদের ফেরত আনার লক্ষ্য অর্ধেক অর্জন করেছি। 4 লক্ষ্যের 3টিই ব্যর্থ হওয়া। গাজা যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয় জানিয়ে এইল্যান্ড আরও বলেন, হামাস ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েই ক্ষান্ত হয়নি, বরং তারা নিজেদের লক্ষ্যগুলো ঠিকই অর্জন করে নিয়েছে। এসব লক্ষ্যের শীর্ষে রয়েছে গাজার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা। সাবেক এই ইহুদি সেনা কমান্ডার বলেন, ইসরায়েল কর্তৃপক্ষ হামাসকে খাঁটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রায়িত করেছে, যা ছিল ভুল, কারণ হামাস অনেক আগেই নিজেকে গাজার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করে ফেলেছিল। হামাসের হুঁশিয়ারির পর 8 শতাধিক ত্রাণের ট্রাক ছাড়তে বাধ্য হল ইসরায়েল। হামাসের এক হুঁশিয়ারির কারণে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণবাহী অন্তত 800 ট্রাক প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে। গাজা উপত্যকার স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এতদিন এসব ট্রাককে গাজায় প্রবেশ করতে দিচ্ছিল না, যদিও গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে এসব ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার কথা ছিল। গত 8 ফেব্রুয়ারি শনিবার 3 ইহুদিবাদী পণবন্দীকে মুক্তি দেওয়ার পর হামাস জানিয়েছে, তারা চুক্তি অনুযায়ী পরবর্তী শনিবার 15 ফেব্রুয়ারি প্রতিশ্রুত 3 পণবন্দীকে মুক্তি দেবে না। এর কারণ হিসেবে হামাস বলেছিল, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজায় হত্যাকাণ্ড বন্ধ করেছে না এবং উপত্যকায় ত্রাণবাহী ট্রাকও ঠিকমতো প্রবেশ করতে দিচ্ছে না। হামাস আরও বলেছিল, তেল আবিব যদি তার প্রতিশ্রুতি পালন করে তাহলে তারা পণবন্দী মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবে।